আসসালামু আলাইকুম এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু একেবারেই তোমাদের দরজায় এসে করা নাড়ছে। এই অল্প সময় তোমাদের সেরা প্রস্তুতির জন্য নলেজ পয়েন্ট একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিটি বিষয় ভিত্তিক সাজেশন। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিশেষ কিছু সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা চলো আর দেরি নয়, আমরা শুরু করি আজকের ভিডিও। প্রথমে আসো, তোমার শর্ট সিলেবাসে কি কি অধ্যায় আছে। তোমার শর্ট সিলেবাসের প্রথম যে অধ্যায়টা আছে হিসাব বিজ্ঞান পরিচিতি বা হিসাব বিজ্ঞানের পরিচিতি। এই হিসাব বিজ্ঞানের পরিচিতি এই অধ্যায় থেকে তুমি সর্বনিম্ন একটি প্রশ্ন অবশ্যই পাবে। তুমি এই অধ্যায় থেকে বোর্ড প্রশ্নে সর্বনিম্ন একটি প্রশ্ন অবশ্যই পাবে। এখন কথা হচ্ছে যে স্যার এইখান থেকে যদি একটি প্রশ্ন আসে সেগুলি কেমন হতে পারে, সেটার ইন্টারফেসগুলি কি হতে পারে। ক নম্বরে সাধারণত তোমাকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলা হতে পারে, মোট ক্রয় বা নিট ক্রয়। 2 নম্বরে নিট বিক্রয়। এখন কথা হচ্ছে স্যার মূলধন নির্ণয়, তোমরা জানো যে প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলেই আমরা কি পেয়ে যাই বলতো, প্রারম্ভিক মূলধন পেয়ে যাই। আর নিট ক্রয় বিক্রয় এটা তোমরা অলরেডি জানো, বা তোমাদের যদি এই বিষয়ে ক্লাস লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আমরা তাহলে টপিক বেস আরো ডিটেলস ক্লাস দিব তোমাদেরকে। এরপর এই অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নে তোমাকে বলতে পারে হিসাবের শ্রেণী, অর্থাৎ আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী, মালিকানা সত্ত্ব নির্ণয় করো। আচ্ছা, আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বলতে অ্যাকচুয়ালি ডেবিট ক্রেডিট নির্ণয় করাকে বোঝায়, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির ইমপ্লিমেন্ট করতে হবে এখানে, ঠিক আছে। আর এইখানে মালিকানা সত্ত্ব বলতে বেসিক্যালি C+R-D-E এর যে সূত্রটা আছে সেই সূত্রটাকে এখানে ব্যবহার করতে হবে। এরপর চলো বন্ধুরা গ নম্বরে দেখি আমাদের কি কি বলতে পারে। গ নম্বরে বলতে পারে টেবুলার ছক, হিসাব সমীকরণ। আমি যদি একটু লিখে দেই হিসাব সমীকরণ, এছাড়াও টেবুলার ছক, হিসাব সমীকরণ, তারপরে হচ্ছে হিসাবের ছকে লেনদেনের প্রভাব। এই সবগুলি জিনিসই এক, অর্থাৎ তোমাকে এখানে হিসাব সমীকরণের যে ছকটা আছে আমরা A=L+E যে ছকটা জানি সেই ছকটা করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অধ্যায় 1 থেকে আসার মতো বোর্ড পরীক্ষার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। এরপরে চলো বন্ধুরা আমরা দেখি এরপরে কি আছে। এরপরে অধ্যায় 2 হিসাবের বইসমূহ। তোমাদের প্রথম পত্রের সবচাইতে বড় লার্জেস্ট একটা চ্যাপ্টার হচ্ছে হিসাবের বইসমূহ। সো এইখান থেকে তুমি ধরে রাখো 2টি প্রশ্ন অবশ্যই পাবে। এইখান থেকে 2টি প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, এটা একবারে তুমি ধরে রাখতে পারো। আচ্ছা, এখান থেকে 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হবে জাবেদা ও খতিয়ান মিলিয়ে, আরেকটা প্রশ্ন হবে নগদান বই নিয়ে। তো আমরা এখানে বেসিক্যালি নগদান বইয়ের যে কোশ্চেন প্যাটার্নটা আছে সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথমেই আসবে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমরা জানি যে স্যার নগদান বইতে কি আসে না, অনগদ লেনদেনগুলি আসে না। তো সেই ক্ষেত্রে অনগদ লেনদেনের পরিমাণগুলি আমাকে নির্ণয় করতে হবে। এরপর আসতে পারে তোমার নগদ প্রাপ্তি প্রদান জাবেদা, অর্থাৎ বিশেষ যে 6 প্রকারের জাবেদা আছে তার মধ্যে শেষের 2টা নগদ প্রাপ্তি জাবেদা অথবা প্রদান জাবেদা, যে কোনো একটা খ নম্বরে আসবে। আর 3 নম্বরের সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 3 ঘরা নগদান বই। 2 ঘরা নগদান বই খুব একটা ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট। কিন্তু 3 ঘরা নগদান বইটা এটা 5 স্টার, এটা ধরে রাখা আসবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার নগদান বই থেকে আমাদের যে কোশ্চেনগুলি হতে পারে সেগুলি। এর বাইরে তুমি যদি বলো যে স্যার যদি নগদান বইয়ের থেকে আর কি পড়বো, নগদান বই থেকে বাই এনি চান্স যদি 2টি কোশ্চেন হয় তাহলে একটি কোশ্চেন ম্যান্ডেটরিলি খুচরা নগদান বই থেকে হবে, ঠিক আছে। তাহলে খুচরা নগদান বইটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই পড়বে। তো বন্ধুরা চলো দেখি এরপরে কি আছে। ওকে, দেখো এরপরে হচ্ছে আমরা অধ্যায় 3 নিয়ে কথা বলবো। অধ্যায় 3 হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণীর ক নম্বরে, তার আগে আমরা একটু যদি বলি ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তুমি মিনিমাম একটি প্রশ্ন পাবে, সর্বনিম্ন একটি প্রশ্ন। তুমি ব্যাংক সমন্বয় বিবরণী থেকে সর্বনিম্ন একটি প্রশ্ন পাবে। যদি তোমার ভাগ্য ভালো হয় তাহলে 2টি প্রশ্ন আসতে পারে। এখানে স্যার প্রথমেই আসবে ক নম্বরে ব্যাংক এবং নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ তোমাকে খুঁজে বের করতে হবে এমন কোন লেনদেন যেগুলি ব্যাংক বিবরণীতে লেখা হয়নি অথবা নগদান বইতে লেখা হয়নি, ওইটার পরিমাণ নির্ণয় করতে হবে। এরপর দেখো ডিএম এবং সিএম নির্ণয়, অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করতে বলা হতে পারে।
এই হচ্ছে স্যার আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ক নম্বরের প্রশ্ন গেল। খ নম্বরে বলবে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। এটা তোমরা সবাই পারো, যেই ঘটনাগুলির জন্য জাবেদা দাখিলা দেওয়া প্রয়োজন ওইটার জন্য জাবেদা দাখিলা দিতে হবে। এরপর আসো স্যার প্রচলিত পদ্ধতিতে, এইটা একটু ব্যাখ্যা করবো আমি। প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের দুইটা পদ্ধতি আছে। এক হচ্ছে গিয়ে প্রচলিত পদ্ধতি বা একক জের সংশোধন পদ্ধতি, আর দুই হচ্ছে আধুনিক পদ্ধতি বা উভয় জের সংশোধন পদ্ধতি। এই ক্ষেত্রে তোমাদের সিকিউর জন্য প্রচলিত পদ্ধতিটা খুব খুব ইম্পর্টেন্ট। এইখানে স্যার আধুনিক পদ্ধতি আসে না বললেই চলে, খুবই রেয়ার কেস, অর্থাৎ 100টা প্রশ্নের ভিতরে হয়তো বা 5-6টা প্রশ্নে আধুনিক পদ্ধতি আসে, আর বাকি সবটাই প্রচলিত থেকে প্রশ্ন হয়। তো এইটার জন্য তোমরা প্রচলিত পদ্ধতিটা খুব ভালোভাবে দেখবে। এখানে প্রচলিত বলতে কি বোঝানো হয়েছে বলো তো? প্রচলিত বলতে এখানে হচ্ছে সনাতন পদ্ধতিটা, অর্থাৎ একক জের সংশোধন পদ্ধতি। এই স্যার গেল আমাদের তৃতীয় অধ্যায়। এরপর চতুর্থ অধ্যায় রেওয়ামিল, খুবই মজার টপিক, খুবই সহজ অধ্যায়। এইখান থেকে স্যার একটি প্রশ্ন সর্বনিম্ন, এইখান থেকে একটি প্রশ্ন সর্বনিম্ন অবশ্যই আসবে রেওয়ামিল থেকে। রেওয়ামিল দেখো, রেওয়ামিল কি বলছে, যে দফাগুলো রেওয়ামিলে আসবে না তার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, যেই ঘটনাগুলি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলি এখানে আইডেন্টিফাই করতে হবে, সেটার পরিমাণ নির্ণয় করতে হবে। অথবা আমাদেরকে বলতে পারে যে স্যার সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা সমন্বিত ক্রয় করব। ঠিক আছে, ওকে। এরপরে দেখো কি বলছে স্যার, চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য দেখাও। অর্থাৎ আমার যে ঘটনাগুলি আছে সেখান থেকে চলতি সম্পদ এবং চলতি দায়, সেখান থেকে কি করতে হবে, চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যগুলি আমাদেরকে এখানে দেখাতে হবে। এবং ফাইনালি যেহেতু রেওয়ামিলের চ্যাপ্টার স্যার, আমাদেরকে রেওয়ামিল প্রস্তুত করতে হবে। এই হচ্ছে রেওয়ামিলের 3টি প্রশ্ন। এর বাইরে রেওয়ামিল থেকে 2টি প্রশ্ন যদি কোনোভাবে হয় তাহলে একটি প্রশ্ন অবশ্যই তোমার সংশোধিত রেওয়ামিল রিলেটেড আসবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে স্যার আমাদের রেওয়ামিলের অবস্থা। তো চলো আমরা এরপরে কি আছে দেখি। হচ্ছে আমরা দেখব, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা চলে আসবো অধ্যায় 7 কার্যপত্রে। আচ্ছা, কার্যপত্রটা তোমরা অনেকেই স্কিপ করতে চাও, অনেকেই দাও, তবে এই ক্ষেত্রে আমি বলবো কার্যপত্রটা অনেক ইজি, বাট এখানে সমস্যা যেটা হয় অঙ্কটা একটু বড় হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা অঙ্কটা শিখবে, কার্যপত্র প্র্যাকটিস করে যাবে পরীক্ষার হলে। যদি দেখো উদ্দীপক ছোট, প্রশ্ন ছোট, তাহলে এটার অ্যান্সার করে ফেলবে। ঠিক আছে, তো চলো কার্যপত্র থেকে ইম্পর্টেন্ট কি কি আছে আমরা একটু সেটা একটু দেখে আসি। কার্যপত্র থেকে নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। 1 নম্বর যে প্রশ্নটা হবে, নিট সেবা আয় পরিমাণ বা নিট বিক্রয়ের পরিমাণ বলবে আমাদেরকে। কার্যপত্র থেকে একটি প্রশ্ন হবে, একটি প্রশ্ন হবে, কার্যপত্র থেকে একটি প্রশ্ন হবে। এখানে ক নম্বরে আমাকে কি বলবে স্যার, নিট সেবা আয় বা নিট ক্রয় বা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। 2 নম্বরে স্যার আমাদের যে সমন্বয়গুলি থাকবে, যে অ্যাডজাস্টমেন্টগুলি থাকবে, সেই সমন্বয় দাখিলা বা অ্যাডজাস্টেড জার্নাল দিতে বলবে। এবং সর্বশেষ গ নম্বরে বলবে 8 ঘরা বা 10 ঘরা কার্যপত্র প্রস্তুত করতে হবে। স্যার 12 ঘরাটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা 8 ঘরা 10 ঘরা যদি কভার করি তাহলে আমাদের পরীক্ষার জন্য এনাফলি হয়ে যাবে। আসো অধ্যায় 7-এর পরে অধ্যায় 8। অধ্যায় 8 দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব। তোমরা যেটাকে অবচয় নামে চিনে থাকো, এই অবচয়ের তোমাদের ইন্টারমিডিয়েটে মোটামুটি 4টা পদ্ধতি শিখাই আমরা। এর মধ্যে হচ্ছে স্যার সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি এবং হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তবে তোমাদের এবারের বোর্ড প্রশ্নের জন্য আমি বলবো তোমাদের জন্য সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান পদ্ধতি, 2টা পদ্ধতি যদি খুব ভালোভাবে শিখে যাও তাহলেই হয়ে যাবে, গুড এনাফ। আচ্ছা, সরলরৈখিক পদ্ধতি থেকে ক নম্বরে কি প্রশ্ন হতে পারে? সরলরৈখিক পদ্ধতিতে ক নম্বরে প্রশ্ন হবে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে কি প্রশ্ন হবে বলো তো? বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। খ নম্বরে স্যার প্রয়োজনীয় জাবেদা দাখিলা, অর্থাৎ যে উদ্দীপকের জন্য যে যে জার্নালগুলি আমাদের ম্যান্ডেটরি, সেই জাবেদা দাখিলাগুলি প্রণয়ন করতে হবে বা প্রদান করতে হবে। গ নম্বরে আসো, অবচয় হিসাব বা পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করা। স্যার যখনই আমি দেখব কোনো হিসাব প্রস্তুত করতে বলেছে, হিসাব মানে খতিয়ান, হিসাব মানে কি বলতো, খতিয়ান প্রস্তুত করতে হবে। তার মানে এইখানে গ নম্বর প্রশ্ন বেসিক্যালি খতিয়ান করতে হবে আমাকে। অবচয় হিসাব বা পুঞ্জীভূত অবচয় হিসাব অথবা যন্ত্রপাতি বা আসবাবপত্র যে হিসাব থাকবে, যে কোনো 2টা হিসাবের খতিয়ান প্রস্তুত করতে হবে। এই হচ্ছে সরলরৈখিক পদ্ধতি থেকে আমার আসার মতো সম্ভাব্য কোশ্চেন। এরপর আসো স্যার ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমার ক নম্বরে বলবে বার্ষিক অবচয়ের হার নির্ণয়। স্যার এই 2টা কোশ্চেন একটু আমরা ভালোভাবে দেখে নিব, অবচয় নির্ণয় করতে বলেছে নাকি অবচয়ের হার নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি অবচয় নির্ণয় করতে বলে তাহলে আমাকে অবচয় নির্ণয় করতে হবে, আর হার নির্ণয় করতে বললে অবচয় পর্যন্ত যাওয়ার দরকার নেই, তার আগে আমরা হার নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, গ নম্বর প্রশ্নে সিমিলার
অ্যাজ ইউজুয়াল আমাদের প্রয়োজনীয় জাবেদা দাখিলা করতে হবে এবং গ নম্বরে অবচয় সারণী। স্যার ক্রমহ্রাসমান থেকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি থেকে যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই অবচয় সারণী করতে হবে আমাকে, এটা মাথায় রাখবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি থেকে প্রশ্ন হলেই তোমার একটা কোশ্চেন অবচয় সারণী থেকে আসবে, তাহলে আমাদের সেই অবচয় সারণীটাও করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো এরপরে কি আছে আমরা সেটা দেখে আসি। ওকে, আমরা সর্বশেষ যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব অধ্যায় 9 আর্থিক বিবরণী। আচ্ছা, তোমরা সকলেই জানো তোমাদের অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণী থেকে দুটি প্রশ্নের উত্তর করা ম্যান্ডেটরি, অর্থাৎ ক বিভাগে এখান থেকে কোশ্চেন আসে। তো অ্যাকচুয়ালি স্যার এখানে তো সাজেশন দেওয়ার তেমন কিছু নাই, তারপর আমি একটু ছোট করে আলোচনা করে দিব যে আমাদের জন্য কোন কোন টপিকগুলি ইম্পর্টেন্ট। ক নম্বরে স্যার আমার হতে পারে নিট বিক্রয় বা ব্যবহৃত মণিহারির পরিমাণ আসতে পারে, এরপর নিট সেবায়ের পরিমাণ আসতে পারে, এই ধরনের খরচগুলি দেখানো হয় সাধারণত ক নম্বরে। কখনো কখনো ক নম্বরে তোমাকে কি বলে এটাকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলতে পারে। খ নাম্বার বিশদায় বিবরণী। আচ্ছা, বিশদায় বিবরণী সাধারণত বোর্ডে পূর্ণাঙ্গ আকারে আসে না, আংশিকভাবে আসে। হয় তোমাকে মোট মুনাফা নির্ণয় করতে বলবে অথবা মোট মুনাফা দিয়ে দিবে, তোমাকে নিট মুনাফা নির্ণয় করতে হবে। তো আমরা এইভাবে শিখে যাব, আর এটা তুমি পুরোটা তোমাকে একসাথে প্র্যাকটিসের জন্য এমনিতেও করতে হবে। গ নম্বরে স্যার আর্থিক অবস্থার বিবরণী, সেই ক্ষেত্রে তোমার দুইটা প্রশ্ন হয়, একটা প্রশ্নে আর্থিক অবস্থার বিবরণী আসলে আরেকটা প্রশ্নে মালিকানা সত্ত্ব বিবরণী আসবে। তো অ্যাকচুয়ালি আসলে এখান থেকে সাজেশন দেওয়ার মতো এরকম কিছুই নাই, তোমার এখান থেকে সম্পূর্ণটাই পড়তে হবে। তো আজকের আমাদের সাজেশন ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বড় করব না। তোমাদের যদি কোনো ভিডিওতে কোনো ক্লাসে প্রবলেম থেকে থাকে যে স্যার আমাদেরকে এই টপিক নিয়ে যদি আলাদা করে ক্লাস দেন, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, সেই অনুযায়ী আমরা পরবর্তী ক্লাসগুলি তোমাদের জন্য নিয়ে আসবো। আর যদি আমাদের ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।